আইমান তো কাছাকাছি হাত বাড়ালে ছোঁয়া যায় তাকে। এই যাত্রায় আর নিহিনকে হাত বাড়িয়ে ছুঁতে হলো না। আইমান নিজেই তাকে বাহুবন্ধনে আবদ্ধ করে নিল। এই যেন এক কর্তৃত্বের কারসাজিতে বারংবার এই মানুষটা চোখ, কথাবার্তা, অবাধ্য স্পর্শে বেঁধে ফেলে তাকে। তখন নিজের রক্তিম লজ্জার আবরণে ছেয়ে থাকা মুখটা লুকিয়ে রাখার এক প্রকার কষ্টকর কসরত। নিহিন নিচু কণ্ঠে ফিসফিস করে বলল, এত ভালো লাগায় জড়িয়ে রাখার অভ্যাসটায় এত শীঘ্রই মুড়িয়ে ফেললে আমায়। অতঃপর নিয়ম অনুসরণ করে বিকেল হলো। আইমান তখনও ঘুমে মগ্ন। নিহিন একটু বাইরে বেরিয়ে আসতে চেয়েছিল, কিন্তু আইমান বাধা দিয়েছে। প্রথমত, অচেনা জায়গায় একলা চলাফেরা করা একদম উচিত না। দ্বিতীয়ত, সে এখন ঘুমাবে এবং নিহিনকে তার শিয়রে বসে থাকতে হবে। নিহিন ভদ্র মেয়ের মতো সব মেনে নিয়েছে। আইমান উঠলে দুজন সূর্য ডোবার দৃশ্যটা খুব কাছ থেকে উপভোগ করবে। রক্তিম সূর্যটা যেন ধীরে ধীরে ওপর থেকে নিচে এসে সমুদ্রের কিনারায় কিছুক্ষণ জড়িয়ে নেয়, তারপর আবার নামতে থাকে। নামতে নামতে হঠাৎ করে সমুদ্রের পেটে বিলীন হয়ে যায়। কি অসাধারণ দৃশ্য! অনেকেই বলে সূর্য ডোবা এমন কি আর। নিয়ম অনুসারে সকাল হবে তো সূর্য উঠবে, সন্ধ্যার সাথে সাথে সেটা মিয়ে গিয়ে চাঁদ মামা উঁকি দেবে। অথচ সেই মানুষগুলো জানে না কতটা নৈসর্গিক মুহূর্তটাকে তারা অবমাননা করছে। একরাশ ভালো লাগা নিয়ে রাতে দুজন রিসর্টে ফিরে এলো। সারা দিনের ধকলে দুজনেই ক্লান্ত। কোনো মতে শুয়ে পড়তেই দু চোখ ঘুমে জড়িয়ে এলো। ঘুমিয়ে পড়ল। সকাল সকাল আবার স্বপ্নের পথে পা বাড়াতে হবে। এই পাহাড়ের উচ্চতা প্রায় 300 ফুটেরও মতো। পাদদেশের ইকো পার্ক থেকে সিঁড়ি দিয়ে একটুখানি উঠতেই নিহিন হাঁপিয়ে উঠল। বাকি রাস্তা তো পড়েই রয়েছে। আর একটুখানি উঠে যখন নিজেকে মাঝখানে রেখে একপাশে সমুদ্রের বিশালতা আর অন্য পাশে পাহাড় নজরে এলো, তখন হৃদয়টা জুড়িয়ে একদম নীরব আর শান্ত হয়ে উঠল। পাহাড় চূড়ার মাঝ বরাবর একটা রিসর্টও রয়েছে, আবার শীতল পানির ঝর্ণা। এত আনন্দে লোভ সামলে রাখা দায়। নিহিন আইমানের বাধা না শুনে সেখানে গা ভিজিয়ে এলো। আইমান একবার কড়া দৃষ্টি নিক্ষেপ করলো, কিন্তু সে তা থোড়াই কেয়ার করে। অতঃপর বহু কষ্টে সিঁড়ি বেয়ে ওপরে পাহাড়ে উঠল। উঠে মাটিতে বসে পড়ল, কারণ একটা শ্বাস ফেলতেও কষ্ট হচ্ছে। বুকের ভেতরটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। ওইদিকে আইমান কি সুন্দর নির্লিপ্ত ভঙ্গিতে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে, যার দৃষ্টি সামনের গভীর খাদে এবং অপর প্রান্তের সেই সুনীল সমুদ্র তটে। পাশে দাঁড়িয়ে নিহিনের মনটাই ভালো হয়ে গেল। পেছনে সবুজ পাহাড়ের পাদদেশে সবাই নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে। নীল আইমানকে জিজ্ঞেস করলো, এখানে উঠে আমি তো নিঃশ্বাসই নিতে পারছি না, অথচ তুমি এরকম ভাবে দাঁড়িয়ে আছো, কি করে পসিবল? আমার অভ্যেস আছে। নিহিন চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলো, কয়বার এসেছিলে? আইমান হেসে জবাব দিল, সেটাও তো মনে নেই, তবে এসেছিলাম অনেকবার। 10 বার পর্যন্ত হাতে গুনে রেখেছিলাম, তারপর আর গোনা হয়নি। কার সাথে এসেছিলে? আইমান জবাব না দিয়ে হাসলো। জবাব না পেয়ে এখন নিহিন নির্ঘাত রেগে যাবে, তাই হলো। নিহিন রেগে উল্টো পথে পা বাড়ালো। আইমানও পিছু পিছু গিয়ে এক লাফে তার সামনে এলো। আলতো করে গাল টিপে বলল, রাগিনী, শুধু রাগ, তাই না? কার সাথে এসেছিলে বলো? বন্ধুদের সাথে। আচ্ছা ঠিক আছে, এইবারের মতো ছাড়া পেয়ে গেলে। আইমান ঠোঁট টিপে হেসে বলল, কেন, তুমি কি মনে করেছিলে? নিহিন পিছু হটে বলল। বলা যাবে না। আইমান তা মেনে নিয়ে বলল, ঠিক আছে, এখানে তবে আর কিছুক্ষণ থাকি, অনেকদিন পর এলাম তো। পাহাড়ের শাড়িগুলো খুব সহজে দৃষ্টি ঝকারে। সেই সৌন্দর্যের নন্দন কানন থেকে চোখ সরিয়ে রাখা যায় না, নিজেকেও সরিয়ে রাখা যায় না। কিছুক্ষণ প্রকৃতির মাঝে বিমোহিত থেকে দুজন নিচে নেমে এলো। সেই দিনের বেশিরভাগ সময়টা দুজনে বাইরে বাইরেই কাটালো। আগামীকাল ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যতটুকু সময় নিজেদের দেওয়ার কথা ছিল ততটুকু বোধহয় শেষ হতে চলল। এখনও শেষ হয় না, আরেকটু বাকি রয়েছে। সেটুকু সমাপ্তি করতেই তো অজানার উদ্দেশ্যে হারিয়েছে। রাত 11টা। ফিরে এলো। ফ্রেশ হয়ে বদ্ধ জানালা খুলে দিল নিহিন। অমনি একগুচ্ছ দমকা হাওয়া এসে শরীর মন জুড়িয়ে দিয়ে গেল। আইমান সহসা পাশে এসে দাঁড়ালো। নিহিন তার কাঁধে মাথা রেখে সম্মুখে দৃষ্টি নিক্ষেপ করলো। আইমান অকপটে স্বীকারোক্তি দিল, এভাবে নিরিবিলিতে কাছে এলে জ্ঞান বুদ্ধি সব লোপ পায়। লজ্জায় লাল হলো নিহিন। দৃষ্টিজোড়া মূর্ছা গেল। সরে গিয়ে আইমানের বুকে আলতো ধাক্কা মেরে বলল, যাও সরো।
সরে যাওয়ার বদলে শক্ত করে জড়িয়ে ধরল আইমান। মাদক দৃষ্টি মেলে বলল, সত্যি ইচ্ছে করে না তো। নিহিন জানালার দিকে ইঙ্গিত করে বলল, তাহলে এই জানলা দিয়ে লাফ দাও। আকাশ থেকে পড়ল আইমান। অবাক সুরে বলল, এটা তুমি বলতে পারলে আমাকে? পারবো না কেন? আইমান মুখ ফিরিয়ে বলল। রাগ করেছি, রাগ ভাঙাও। নিহিন ভেঙচি কেটে বলল, ঢং, যাও তো। রাগ ভাঙানোর বদলে দূরে সরিয়ে দিচ্ছ? ঠিক আছে, মনে রাখলাম। আইমান সরে যেতে নিলে নিহিন আটকায় তাকে। ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কই যাও? যে বউ মন বোঝে না তার কাছ থেকে দূরে যাচ্ছি। খুব শখ তাই না? দূরে কোথায় যাবে শুনি? কে আছে আর কজন আছে? আইমান শুকনো কণ্ঠে জবাব দিল, কেউ নেই, নিজেকে বউয়ের জন্য তুলে রেখেছিলাম। বউ। ছোট্ট এই শব্দটা হঠাৎ করে বুকের ভেতর তুফান তুলে দেওয়ার জন্য যথেষ্ট। বাঙালি মেয়েদের সহজাত বৈশিষ্ট্য অনুযায়ী কবুল বলার সময়টা বড্ড নাজুক হয় এবং বিয়ের আগে এবং পরবর্তী সময়ে মনে শঙ্কার উদয় হয়। প্রেমের বিয়ে হলে তো কথাই নেই, তবে পরিবার থেকে বিয়ে শাদী ঠিকঠাক করা হলে অপর প্রান্তের মানুষটাকে নিয়ে ভীষণ দ্বিধায় ভুগতে হয়। সে ভালো হবে কিনা, মনের মতো হবে কিনা, নিজেকে নিজের মতো করে বুঝতে পারবে কিনা, সকল বাধা বিপত্তিতে পাশে থাকবে কিনা, এই রকম নানান শঙ্কায় শঙ্কিত হয় তনুমন। নিহিনেরও একসময় এইরকম দ্বিধা লাগছিল, কিন্তু ক্ষণে ক্ষণে প্রতিটা ক্ষণে তা কর্পূরের মতো উবে যাচ্ছে। ইদানিং চোখের মুখের আনন্দের ঝলকানিটা খুব স্পষ্ট দেখা যাচ্ছে। নীল স্পষ্ট স্বরে বলল, বউ, আরেকবার বলবে? বউ, 3 কবুলে 2 বার বিয়ে করা বউ। চোখজোড়া পরস্পরের ওপর নিবদ্ধ। এটাই কাঙ্ক্ষিত সময়। মন থেকে বারবার ধাক্কা দিচ্ছে। ভুলে যায় আইমান, এটা ভুলে যাওয়ার সুবর্ণ সময়। আইমান মনে মনে প্রস্তুতি নিচ্ছিল। নিহিনের দৃষ্টিতে ঝিলিক দিচ্ছে পরিপূর্ণতা, চোখের তারায় খেলা করছে উজ্জ্বল দীপ্তি। ঘরের কালো অন্ধকার ভেদ করেও আবছাভাবে উপলব্ধি করতে পারছে দুজন দুজনকে। নিহিন ভাবছে আসলে আইমানের জ্ঞান বুদ্ধি লোপ পেল কিনা, কিন্তু আইমান বলবে কি করে, হলফ করে বলতে পারে। নিহিনের দৃষ্টি এক মুহূর্তে তার ভেতরটাকে পাল্টে দিয়েছে। এইদিকে জানালা ভেদ করে মৃদু সমীরণের শিহরণ ছুঁয়ে দিচ্ছে দুজনকে। নিহিনের দম বন্ধ হয়ে আসার জোগাড়। অনুভূতিরা ছিন্ন বিচ্ছিন্ন হতে চাইছে। সে কেটে পড়তে চাইল। আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকলে কিছু একটা অঘটন হয়ে যাবে। চলে যেতে উদ্যত হতে আয়মান বাদ সাধল। হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে এলো। ধীর গতিতে আরেকবারের মতো দুজন দুজনার খুব কাছাকাছি চলে এলো। যখন পরম আবেশের হৃদয় হিম করা অনুভূতি দুজনকে তাড়িয়ে বেড়াচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আয়মা নিহিনের কানে কানে ফিসফিস করে বলল, ভালোবাসি। খা খা করার মরুর বুকে এক পশলা বৃষ্টি নামার মতো সুখ হলো। 4 অক্ষরের সামান্য একটা শব্দ, অথচ সেইটুকু একটা সম্পর্কের পূর্ণতা দানের জন্য যথেষ্ট। অনেক দিনের ইচ্ছে ছিল অপর পক্ষে মানুষের মুখ থেকে ভালোবাসা শব্দটা শোনার। আজ অনাকাঙ্ক্ষিতভাবে পূরণ হওয়ার পর মনে হচ্ছে কথাটা না শুনলেও বোধহয় ভালো হতো। একটুখানি অপেক্ষায় থাকা যেত। কথাটা শোনার জন্য মন উদ্গ্রীব হয়ে থাকতো সবসময়। কিন্তু এই যে জীবনের পরিপূর্ণ সুখটা হয়তো পাওয়া হতো না। আজ সম্পূর্ণরূপে সুখ তার এবং তাদের হয়ে ধরা দিয়েছে। আর দুঃখ কষ্ট কিসের? এই জীবন সুখের, বড্ড বেশি সুখের। সুখের জোয়ারে ভাসতে ভাসতে নিহীনও কণ্ঠে মাদকের নেশা ঝরিয়ে বলল, আমিও ভালোবাসি। ভালোবাসি শব্দটা এমন অদ্ভুত। এই মানসিক সংযুক্তির অনুভূতিটা সবসময় সহানুভূতি এবং স্নেহের প্রতিনিধিত্ব করে। মনের ভালোবাসা তো বোঝা হয়ে গেছে সেদিনই, কিন্তু কিছু কিছু সময় মুখে প্রকাশ করাও জরুরি হয়ে পড়ে, যেন সম্পর্কে টানাপোড়েন নামক শব্দটা জায়গা না হয়। হৃদয়ের এই পবিত্র অনুভূতি প্রকাশ করার মাধ্যমে সম্পর্কের ভিত আরও মজবুত হয়। আদান প্রদান হয়তো সেই দিনই হয়ে গেছিল, যেদিন অনেকটা দূরে থেকেও একে অপরকে অনুভব করছিল। একজনকে আরেকজন ছাড়া অপূর্ণ মনে হচ্ছিল। তারা নিজেরাই নিজেদের বিশেষভাবে উপলব্ধি করতে পেরেছে। এই যে একজনের কাছে দায়বদ্ধতা, আরেকজনের কাছে আশা ভরসা, কিছু চাওয়া পাওয়া, তীব্র আকাঙ্ক্ষা, সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়া, অশোভন আচরণ না করা, ক্ষতি না চাওয়া, সুখে দুঃখে সবসময় পাশে থাকা। দিন শেষে এইটুকুই তো ভালোবাসার মূল মন্ত্র। তবে এই ভালোবাসার সর্বোচ্চ দিক হচ্ছে মুখে সবসময় ভালোবাসি ভালোবাসি না উড়িয়ে ভালোবাসার মানুষটাকে যথাযথ সম্মান প্রদর্শন করা। মানুষ বয়সে বাঁচে না, মানুষ বাঁচে ভালোবাসায়। এই ভালোবাসা কালের মতো পরিবর্তন না হোক,
5টা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও যখন ছেলে মেয়েগুলোর কোনো খোঁজ পাওয়া গেল না, তখন সবসময় নির্বিকার থাকা রিদওয়ানুল হক তক্ত বিরক্ত হয়ে উঠলেন। একমাত্র ছেলে বলে কখনোই অতিরিক্ত শাসন করেনি, ছেলের প্রতিও যথাযথ বিশ্বাস রেখেছেন। ছেলের কখনো সে বিশ্বাসের অমর্যাদা করেনি। জীবনে যাই করেছে বাবা মাকে সাক্ষী রেখে সকলকে জানিয়েই করেছে। বাইরে কোথাও গেলেও মা বাবার অনুমতি নিত। সেই ছেলের এখন এমন পাখনা গজালো যে কাউকে কোনো কিছু না বলে বাড়ি থেকে চলে গেছে, এবং চলে যাওয়ারও 5 দিন অতিবাহিত হয়েছে। এখনও কোনো খোঁজ খবর নেই তাদের। রুমানা হকের উদ্দেশ্যে বললেন, ছেলেটা কবে থেকে এত দায়িত্ব জ্ঞানহীন হলো বলতে পারো রুমা? তিনি রাগ ঝাড়তে ঝাড়তে বললেন, তোমার ছেলে তোমার মতোই হয়েছে। তোমার একটা গুণও যদি ওর মধ্যে থাকতো তবে আমি ধন্য হতাম। আমার মতো কি? আমি আবার কি করলাম? কিছু করার বাকি রেখেছিলে তুমি? আমাকে যে একলা রেখে সেই বিদেশে ভুইয়ে পাড়ি জমিয়েছিলে, এসেছিলে কতদিন পরে। হিসেব রাখো এগুলোর। তাও তো ছেলে আমার ভালোই, যেখানে গেছে বউকে নিয়ে গেছে, এই একটা ভালো গুণ বোধহয় আমার থেকেই পেয়েছে। রিদওয়ানুল হক বিড়বিড় করে উচ্চারণ করলেন, যত খারাপ গুণের দাবিদার আমি একলাই, আর উনি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। শুধুমাত্র বউ বলে কথায় কথায় এত ছাড় দেই। এই এত বছরের সংসারে তাদের ঝগড়াঝাটিও লেগেই থাকে, তবে ভালোবাসার কমতি কখনোই ছিল না। দুজনের বাক বিতণ্ডার এই পর্যায়ে হঠাৎই বাজ খায় আওয়াজে কলিং বেলটা বেজে উঠল। রুমানা কিঞ্চিত বিরক্ত এবং অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এই ভর দুপুরে আবার কে এলো? সাধারণত এই সময় তো বাড়িতে কেউ আসে না। উঠে গিয়ে দেখো না। দেখছে। বলে তিনি উঠলেন। দরজা খুলতে নিষ্পাপ হাসি মুখে দাঁড়িয়ে থাকা দুজন মানবীকে দেখে ইচ্ছে হলো দরজাটা মুখের উপরে ঠাঠিয়ে বন্ধ করে দিতে, কিন্তু তিনি তা করলেন না। তীক্ষ্ণ দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে রইলেন। রিদওয়ানুল হক ভেতর থেকে গলা উঁচিয়ে জিজ্ঞেস করলেন, কে এসেছে রুমা? বলতে বলতে তিনিও এগিয়ে এলেন। দরজায় দৃশ্যমান দুজনকে দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন। আপনারা কি চাই? রুমানাও পাশ থেকে সায় দিয়ে বললেন, আমারও একই প্রশ্ন। এনারা দুজন এতদিন পর কোথা থেকে উদয় হয়েছেন, আর আমাদের বাড়িতে তাদের কি কাজ জিজ্ঞাসা করো তাদের। আমি যাচ্ছি। তিনি চলে যেতেই রিদওয়ানুল হক আগতদের উদ্দেশ্যে বললেন, দয়া করে বলবেন কোন কাজে এসেছেন আপনারা? এতক্ষণ যাবৎ মা বাবার সমন্বিত অভিনয় দেখে আয়মান জরপরনায় বিরক্ত। একবার পাশে দাঁড়িয়ে থাকা নিহিনের দিকে তাকালো, আরেকবার দরজা আগলে দাঁড়িয়ে থাকা বাবার দিকে। তারপর বলল, আমাদেরকে ঘরে ঢুকতে দেবে না? আশ্চর্য, এতদিন পর বাসায় এসে কোথায় খাতির যত্ন করবে তা না করে এরকম অচেনার মতো ব্যবহার করছো। ব্যাপারটা মানতে খুব কষ্ট হচ্ছে। যারা বাড়িঘর ছেড়ে চলে যায় তাদেরকে দ্বিতীয়বার বাড়িঘরে ঢুকতে দেওয়া উচিত। আয়মান মাথা চুলকে বলল, আমরা তো বাড়ি ছেড়ে চলে যাই নাই, শুধুমাত্র নিজেদেরকে একটু স্পেস দেওয়ার জন্য গিয়েছিলাম। সেটা আমাদের জানালে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? আয়মান মিনমিন করে বলল। না, তা হতো না। পরক্ষণেই বলল, তবে তোমরা খুব জ্বালাচ্ছিলে আমাদের, সেটার তো একটা রফা দফা করতে পেরেছি। তোমার মিসেস আমায় কি বলেছিল জানো? জানার প্রয়োজন মনে করছি না। আমার মিসেস যেটা বলে ভুল কিছু বলে না। তারপর তিনি নিহিনকে উদ্দেশ্য করে বললেন, এসো মা, তুমি এসো, ভেতরে এসো। কতক্ষণ পর্যন্ত বাহিরে দাঁড়িয়ে আছো? নিহিনের সাথে সাথে আয়মানও ঘরে পা রাখতে গেলে তিনি পুনরায় বললেন, আমি আমার ঘরের বউকে ভেতরে আসতে বলেছি, তুই বাহিরেই থাক। নিহিন হাসি চেপে রেখে ভেতরে এলো। আয়মান দরজায় হাঁ করে দাঁড়িয়ে আছে। তার বাড়িতে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কত বড় অপমান! আর নিহিন, যে কিনা সারা জীবনের সুখে দুঃখের সঙ্গী, সেইভাবে নিষ্ঠুরের মতো নির্দয়ভাবে তাকে বাইরে রেখে ভেতরে চলে গেল। আয়মানের কপাল চাপড়ে বলতে ইচ্ছে করলো, ও পৃথিবী, তুমি এত নিষ্ঠুর কেন? ওইদিকে নিহিনের মিটমিটে হাসি তার অন্তরাত্মা পর্যন্ত জ্বালিয়ে দিল। উফ! রুমানা গিয়েছিলেন ওই বাসের খবর নিতে। ফোনে কথা বলার শেষেই আবার এখানে এসে হাজির হলেন, কিন্তু গুণধর ছেলেকে কিছুই বললেন না তিনি। বলার ইচ্ছেই নেই, এভাবেই বাইরে দাঁড়িয়ে থাকুক, তাও যদি অন্তত একটু শিক্ষা হয়। তিনি নিহিনের পাশে দাঁড়াতেই আয়মান দরজা থেকেই বলল, আমার বউকে ফেরত দিয়ে দাও, আমি চলে যাচ্ছি, আর আসবো না। এইবার মুখ খুললেন রুমানা, বললেন, এমনিতে আমার ঘরের বউ নিয়ে পালিয়েছিস, এখনো আমি কিছু বলি নাই, আবার কোন সাহসে কথা বলছিস? তো আমার বউকে আমি নিয়ে যাব না? না। আয়মান নিহিনকে উদ্দেশ্য করে বলল,
তুমি কি আমার সাথে যাবে না এখানেই থাকবে? শুধু আয়মান না, আরও দুখানা উৎসুক দৃষ্টি তার দিকে নিবদ্ধ। নিহিন পড়ে গেল গ্যারা কলে। কার পক্ষ নেবে এখন? উত্তর দিতে না পেরে বিষণ্ণ চিত্তে তাকিয়ে রইল। রুমানা ইশারায় আয়মানের কথাটাই জিজ্ঞেস করলেন। ভেবেচিন্তে নিহিন জবাব দিল, আমি বরং এখানেই থেকে যাই। ও আচ্ছা, এখন তাহলে বউও পর। ঠিক আছে, থাকুক যে যার নিজের মতো। আয়মানে কি তাতে? তার কি থাকা খাওয়ার জায়গা নেই নাকি? কিন্তু বউ যে এই পর্যায়ে এমন ভয়াবহ পাল্টিক পা খাবে তার ধারণাতেও ছিল না। সে নিহিনের দিকে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করে উল্টো পথে পা বাড়ালো। আচমকা নিহিনের এত কষ্ট লাগলো যা বলার বাইরে। শুধুমাত্র শ্বশুর শাশুড়ি রাগ ভাঙানোর জন্য এখানে রয়ে গিয়েছে, নয়তো আয়মানকে ছেড়ে রয়ে যেত কখনো। ঘরে গিয়ে আয়মানকে ফোন করলো। সে তো ফোন রিসিভ করলোই না, উল্টো ফোন অফ করে রাখলো। এদিকে চিন্তায় চিন্তায় নিহিনের বেহাল দশা। রাতে মা বাবা ভাই ভাবি এলো দেখা করতে। সেখানেও একগাদা প্রশ্নের জবাব দিতে হলো। গুঞ্জান দুষ্টুমি করে বলল, আমি কি ভেবেছিলাম জানো? নিহিন বিরস কণ্ঠে বলল, কি? ভেবেছিলাম এত সহজেই ফিরবে না। যখন ফিরবে কোলে একটা ভাগ্নে অথবা ভাগ্নি থাকবে, অথচ তোমরা সেই আশাটাও পূরণ করলে না। এত তাড়াতাড়ি ফিরে এলে কেন গো? নিহিন আতকে উঠে আশেপাশে তাকিয়ে বলল, চুপ! গুঞ্জন হো হো করে হেসে উঠল। শাহনাজ নিহিনকে একগাদা বকাঝকা করলেন এভাবে না বলে চলে যাওয়ার অপরাধে। আমজাদ হোসেনও চুপ রইলেন না। সকলে চাতাকলে পিষ্ট হয়ে নিহিনের বারবার আয়মানের কথা মনে পড়ছিল। আহারে, কোথায় গেল মানুষটা? সবাই এত পচা কেন? নিহিনের সকলের ওপর যতটা না রাগ হলো, তার চেয়েও বেশি রাগ হলো নিজের ওপর। সে কেন চলে যেতে পারল না আয়মানের সাথে? রাতটুকু কোনো মতে কাটিয়ে সকাল সকাল আবার ফোন করলো আয়মানকে। এইবার ফোন অন ছিল, কিন্তু আয়মান রিসিভ করলো না। তাই নিহিন ছোট্ট করে একটা মেসেজ পাঠালো। আমার আজকে একটা ক্লাস আছে, ইউনিভার্সিটিতে যাচ্ছি, তুমি ওখানেই থেকো। তারপর রেডি হয়ে বের হয়ে গেল। অযথাই কোনো ক্লাস নেই, শুধুমাত্র বাসা থেকে বের হওয়ার জন্য একটা ছুতো মাত্র। নিহিন পৌঁছাতেই আয়মানকে এক কোণায় দাঁড়িয়ে থাকতে দেখলো। সে এগিয়ে গেল এবং আয়মানকে কোনো কিছু বোঝার সুযোগ না দিয়ে হাত ধরে টেনে অন্যদিকে নিয়ে এলো। বলল, ওখানে অনেক চেনা পরিচিত মানুষ আছে, দেখলে কি না কি মনে করে, তাই এখানেই নিয়ে এলাম। কি দরকার বলো? নিহিন অভিমানী কণ্ঠে বলল, ও আচ্ছা, আমি বুঝি দরকারেই তোমায় মনে করি। কাল থেকে ফোন দিচ্ছি, ফোন অফ রেখেছিলে কেন? আমার ইচ্ছে তাই। এমন করে কেন কথা বলছো? আমি এমনই তাই। রাগ করেছো আমার উপর? আমার রাগ নাই। আয়মানের বিরস মুখের আওলা ঝাওলা উত্তরে নিহিন মুখ কালো করে ফেলল। তারপর জিজ্ঞেস করলো, রাতে কোথায় ছিলে? নিজের বাড়িতে জায়গা হয়নি দেখে বন্ধু বান্ধবও জায়গা দিবে না তা তো নয়, ছিলাম কোনো এক জায়গায়। তোমার শ্বশুর বাড়িতে আমি আর নেই। আমি একা একা কি করব ওখানে? সেটা গতকাল মনে ছিল না? তখন তো খুব করে বলেছিলে তুমি সেখানেই থাকতে চাও। নিহিন সহসা জবাব দিল, তোমার সাথে চলে আসতে চাইলে তারা কি ভাবতো? তুমি তাদের ভাবনা নিয়েই বসে থাকো। আমি কে? আমাকে ডেকেছো কেন? তোমার নাকি ক্লাস আছে, যাও। সময় পেরিয়ে গেলে তখন আবার আমার দোষ হবে। আমি আপাতত কোনো দোষ মাথায় নিতে রাজি নই। নিহিন মুখ টিপে হেসে বলল, কোনো ক্লাস নেই, বাসায় এমনিতে ক্লাসের কথা বলে এসেছি। আয়মান কপালের পরপর কয়েকটা ভাঁজ ফেলে বলল, হেব্বি পাজি হয়েছো। খাওয়া দাওয়া করে এসছো? তুমি? খাইছি। আমরা তাহলে কি করব এখন? আয়মান পাল্টা প্রশ্ন করলো, কি করতে চাও? তোমাকে বাসায় নিয়ে যেতে চাচ্ছি, চলো না প্লিজ। মা বাবা তো তোমার উপর রাগ করে বলেছে, তুমিও রাগ দেখাবে এজন্য। কতদিন পর এসেছো, কোথায় গিয়ে মায়ের রাগ ভাঙাবে তা না করে ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছ। চলো না। ভেবে দেখি। ভাবা ভাবির কিচ্ছু নেই, এখন দুজন মিলে ঘুরবো। তারপর আমার ক্লাস টাইম যখন শেষ হবে তখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। বাড়ি গিয়ে বলবো পথের মধ্যে তোমার সাথে আমার দেখা হয়েছে, তাই তোমাকে টেনে হিচড়ে বাড়ি নিয়ে এসেছি, ঠিক আছে? নিহিন দাঁত কেলিয়ে হাসলো। দুজন পার্ক স্ট্রিট হয়ে ফুটপাত ধরে হেঁটে বেড়ালো। নিহিন নিজেদের বাড়ির রাস্তা ধরেও ঘুরে এসেছে, তবে বাড়িতে ঢোকেনি। আয়মানকে নিয়ে পাড়ার মোড়ে আসতেই নিহিন বলল, এখানে তো সবাই আমাকে চেনে, তুমি একটু দূরে সরে দাঁড়াও। আয়মান অবাক হয়ে বলল, তাতে কি হবে? কি হবে মানে? মানুষজন দেখলে দু এক কথা বলবে না? আয়মান হতাশ ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলল, ওয়েট, আমাদের বিয়ে হয়ে গেছে। আমরা এখন প্রেম করছি না যে আমাদের এভাবে দেখলে লোকে দু এক কথা শুনিয়ে দিবে বা তোমার বাড়িতে বিচার নিয়ে যাবে। তৎক্ষণাৎ নিহিন জিভ কাটলো, বলে উঠল, সরি একদম ভুলে গিয়েছিলাম,
আমি যে কি না, উফ। তাই বলে নিজের মাথায় একটা বাড়ি মারল। আইমানের হাত ছেড়ে দিয়েছিল, এগিয়ে গিয়ে হাত ধরল। আইমান এমন একটা চাহনি নিক্ষেপ করলো যেন সে কত বড় একটা অপরাধ করে ফেলেছে, তবে মুখে কিছু বলল না। নিহিনের ক্লাসের সময় শেষ হলে দুজন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পৌঁছে দরজায় দাঁড়িয়ে আইমান বলল, আমার কি আসলেই যাওয়া উচিত? অপমানিত স্থানে দ্বিতীয়বার মোটেও ফেরা উচিত নয়। নিহিন আইমানের হাত ধরে রাখলো, বলল, এই একদম বাজে কথা বলবে না। তোমার শ্বশুর শাশুড়ি ইদানিং আমায় পাত্তা দিচ্ছে না। আমি যে তাদের একমাত্র ছেলে এটা বোধহয় ভুলেই গেছে। কবে আবার তুমিও ভুলে যাও যে আমি তোমার একমাত্র বর? আইমান কনফিডেন্স লেভেল দেখে নিহিন কপাল চাপড়ালো। তারপর তার চুল টানতে টানতে বলল, চুপ, একদম চুপ। আমি তোমার বউ না? বউয়ের কথা সবসময় মানতে হয়, শুনতে হয়। আমার কথা চুপচাপ শোনো বলছি। এতে তোমারই লাভ। যে ব্যক্তি বউয়ের কথা অমান্য করে, অবমাননা করে, তার জীবনের সুখ শান্তি সব মাটিতে লুটোপুটি খায়। আবার বলছি, আমার কথা শোনো। তোমার জীবনের সব সুখ শান্তি তোমার মাথার উপর চড়ে নাচবে। শেষের কথাগুলো নিহিন বলল বজ্রকণ্ঠে, ঘোষণা দেওয়ার মতো করে। অগোচরে হাসি, আনন্দে, মজায়, রাগে, অভিমানে, অভিযোগ, অনুযোগে আরও কিছুদিন অতিবাহিত হলো। এরই মধ্যে একদিন নীলা এসে জানালো অতি শীঘ্রই তার বিয়ের দিন তারিখ ঠিক করা হবে। এখন সবাই উঠে পড়ে লাগলো ফাহাদের সাথে কি করে কি হলো, এই কাহিনী তাদের বিস্তারিত শোনাতে হবে। নীলা তাতে সানন্দে রাজি হলো। তো সেদিন রাতে সবাইকে তার বাসায় আসতে বলল। অনেকদিন পর সকলে একসাথেও হতে পারবে, জমিয়ে রাখা গল্পগুজবও করতে পারবে। আবার যেই কাজে আসা সেই কাজটাও সম্পূর্ণ হবে। মানে এক ঢিলে কয়েকটা পাখি মারার সমান। আইমানের কি এক রোগ হয়েছে, নিহিনকে কাজছাড়া করতেই ইচ্ছে করে না। এই যে নিহিন এক রাতের জন্য নীলাদের বাসায় যাওয়ার অনুমতি চেয়েছে, সে অনুমতি ঠিকই দিয়েছে। তবে তার মন কেমন হাত পা ছড়িয়ে কাঁদতে বসেছে। বউয়ের শখের ওপর জোর করে নাও বলতে পারছে না। থাক, একটা রাতের ব্যাপারই তো, সমস্যা কোথায়? সে নিশ্চয়ই থাকতে পারবে। মাঝে মাঝে ভেবে পায় না মাথার ভেতরে এগুলো পাগলামি ভর করে কিভাবে। কই, আগে তো কখনো করতো না। কত মানুষ কত রকমভাবে এলো গেল, কারো প্রতি এরকম অনুভূতি আসেনি। ভবিষ্যতে সে কারো প্রতি অনুভূতি জন্মাবে সেটা কখনো কল্পনাতেও ছিল না। নিহিনটা তো অন্যরকম, একটু ঘাড়তারা, একটু ছেলে মানুষ, একটু অভিমানী, রাগিনী, কথায় কথায় এমন বিষ দৃষ্টি নিয়ে তাকায় যে ব্যক্তি তার এই পাঁচমেশালী স্বভাবের প্রেমে পড়বে না, সে নিশ্চিত কোনো রোবট না হয়ে কঠিন হৃদয়ের অধিকারী। আইমা নিজেও কঠিন থাকতে চেয়েছিল, কিন্তু ওই যে একবার যে প্রেম দু চোখে দেখে সে কি কপু প্রেমহীন থাকিতে পারে? যাই হোক, আইমা নিহিনকে নীলাদের বাড়ি পৌঁছে দিয়ে ভদ্র ছেলের মতো চুপচাপ নিজের বাড়ি ফিরে এলো। বাড়িঘর সব কেমন ফাঁকা ফাঁকা লাগছে। নিহিনের অযথা বকবক শুনতে শুনতে খুব বাজেভাবে অভ্যস্ত হয়ে গেছে। রাতে বাড়ি ফিরে সারাদিন কি কি ঘটেছে তার বিস্তারিত বর্ণনা নিয়ে বসে। তারপর এটা সেটা সহ হাবিজাবি আরও নানান কাহিনী। না, বিবাহিত জীবনটা খুব একটা মন্দ নয়, ভালো খারাপ সব মিলিয়েই বেশ উপভোগ্য। দারুণ সময় কাটছে দুজনের। ঘরে থাকতে ভালো লাগে না, বন্দি বন্দি লাগে। ঠিক আছে, চলো বাইরে থেকে ঘুরে আসি। শান্তি লাগছে না, অস্থির অস্থির লাগছে। ঠিক আছে, কাছে এসো, কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকি। রাতে ঘুম আসছে না, আবার জেগে থাকতেও ভালো লাগছে না। এক কাজ করো, আমার বুকে মাথা রেখে চোখ বন্ধ করো। সন্ধ্যার পর সময় কাটছে না, তবে চলো পপকর্ন খেতে খেতে এই সপ্তাহে নতুন রিলিজ হওয়া মুভিটা দেখে ফেলি। এভাবেই চলছিল জীবন। সাথে আছে মায়ের সমতুল্য শাশুড়ি, বাবার সমতুল্য শ্বশুর, আর রয়েছে দিশা এবং আরিশ। রাত তখন প্রায় 3টে। শ্রেয়া, নীলা, নিহিন, পুষ্প আর অন্না গোল হয়ে বসে আছে। এতক্ষণও নীলার ফর্মালিটিস শেষ হলো না। সে ফাহাদের সাথে পাক্কা 3 ঘন্টা ফোনে কথা বলে মাত্র এসে বসলো। কেউ বোঝে না এত কি কথা বলে দুজন, কী নিয়ে এত হাসাহাসি, আর কী নিয়ে এত গুজুর গুজুর ফুসুর ফাসুর। ওইদিকে ঘুমে এক একজন এক একজনের গায়ের ওপর পড়ে যাচ্ছে। এক পর্যায়ে নীলা নিজেই বলল, ভাই, তোরা এভাবে ঘুমিয়ে ঘুমিয়ে আমার কথা কিভাবে শুনবি? তার চেয়ে ঘুমিয়ে পড়, পরে শোনাবো নে। সবাই যেন নীলার এই কথাটার জন্যই অপেক্ষা করছিল। যে যার মতো শুয়ে পড়লো এবং ঘুমিয়েও গেল। নিহিন ফোন করলো আইমানকে। 2বার ফোন করার পর সে ফোন রিসিভ করলো। প্রথমে নিহিন বলল, সরি, ঘুমোচ্ছিলে বোধ হয়, বিরক্ত করলাম। এই রাতে ঘুমাবো না তো কি করব? আইমান জবাবে পাল্টা প্রশ্ন করলো, আজকে রাতে আমাকে ফোন করনি কেন তুমি? অপেক্ষায় ছিলাম আমি। বিরক্ত করতে চাইনি, সবার সাথে আছো, আমি ফোন করলে কথা বলবে কি করে? সেটাই, ফোন করনি তাতে দোষ না, এখন সব দোষ আমার।
তোমার দোষ কখন দিলাম? আমি তো জাস্ট বললাম। যাই হোক, ঘুমাও নেই কেন এখনো? কত রাত হয়েছে সেই খেয়াল আছে? নিহিন মৃদু কণ্ঠে বলল। ভাবলাম একটা খোঁজ নিই। যাই হোক, ঘুমাবে এখন? আয়মান হেসে বলল। ঘুম তো আর ধরা দেবে বলে মনে হচ্ছে না। নিহিন ওখান থেকে উঠে লাগোয়া ব্যালকনিতে এসে দাঁড়ালো। ভোর পর্যন্ত অযথায় বিরতিহীন বকবক করলো। সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। বাকি সকলে বাধা দিল। আজকের দিনটা তারা সারাদিন ঘুরবে, খাওয়া দাওয়া করবে, গল্পগুজব, হই হুল্লোড় করবে। এইরকমই পরিকল্পনা সকলের। কিন্তু আয়মা নিহিনকে দ্রুত ফিরে আসতে বলেছে, তাই সেও সব গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। এদের কারণে আটকে গেল। শ্রেয়া পিঞ্চ মেরে বলল। বাহ, বিয়ের পর আপনি একদম স্বামী সোহাগী হয়ে গেছেন, আমাদের নাগালের বাহিরে। থাক, তোর আর ওকে আটকে রাখিস না, ও বরং বাড়ি ফিরে যাক। এই কথার পর নিহিন নিশ্চয়ই অভদ্রের মতো সকলের মাঝখান থেকে চলে আসতে পারবে না। সন্ধ্যা পর্যন্ত বান্ধবীদের সাথে কাটিয়ে বাড়ি ফিরে এলো। আইমানকে দেখতে পেল না কোথাও। ফোন দিয়ে জানতে পারলো তার বাড়ি ফিরতে ফিরতে রাত হবে। কাজকর্মে নিহিন কখনোই সেভাবে পারদর্শী ছিল না। নিজের বাড়িতে থাকাকালীন ভাবি আর মা সব সামলাতো, তাকে কখনো কিছু করতে বলেনি, আর সেও নিজে থেকে আগায়নি। তবে হ্যাঁ, গুঞ্জনের কাছ থেকে বেশ কিছু রান্নার পথ শিখেছিল শখ করে। শ্রেয়ার কাছ থেকে শুনেছে বিয়ের পর নাকি শ্বশুরবাড়িতে কাজের চাপে নিঃশ্বাস নেওয়ার সময়ও হয়ে ওঠে না। কিন্তু তার বেলায় পুরো উল্টো, সে সারাদিনে নিজের ইচ্ছে মতো থাকছে, পড়াশোনা করছে, কেউ কিছু বলার নেই। কিন্তু নিহিনের তো মাঝে মাঝে অপরাধ বোধ হয়। শাশুড়ি মা একা একা সারাক্ষণ এই করছে সেই করছে, তাই সে 7-5 বহুত ভেবে রান্নাঘরে উকি দিল। রুমানা রাতে রান্নার আয়োজন করেছিলেন। নিহিন দরজায় দাঁড়িয়ে বলল, আসবো? তিনি একগাল হেসে বললেন। তোমার আবার অনুমতি নিতে হবে নাকি? নিহিন পাশে এসে দাঁড়াতে তিনি পুনরায় বললেন, চা খাবে? নিহিন ঘাড় কাত করে বলল, আমি চা বানাই। আচ্ছা ঠিক আছে। শাশুড়ি মাকে আন্টি ডাকা মোটেও ভালো কথা নয়। নিহিন তো প্রথম অবস্থায় আন্টিই ডাকত। রুমানাও অপেক্ষা করছিলেন নিহিনের সব কিছুর সাথে মানিয়ে নেওয়ার জন্য। এখন মোটামুটি সব ঠিকঠাক, তাই সেদিন নিহিনকে বলেছিলেন, আমার সাথে তোমার বুঝি এই সম্পর্ক যে তুমি আমায় আন্টি ডাকছো? নিহিন খানিক লজ্জা এবং অপ্রস্তুত বোধ করেছে। আয়মানও মাঝে মাঝে বলে এই নিয়ে, কিন্তু আবার এইভাবে হঠাৎ মা সম্বোধন করতেও অস্বস্তি বোধ হয়। নিহিন তাই প্রায় সম্বোধনহীন তার সাথে কথাবার্তা বলে, কিন্তু এবার সে বেশ আন্তরিকতার সহিত বলল, মা, এই যে সব সময় আপনি একা একা রান্না বান্না করেন, আমি একটু হেল্প করতে চাইলে সেটাতেও আপনি বাধা দেন কেন? আমার শাশুড়ি যতদিন বেঁচে ছিলেন ততদিন কিন্তু তিনি নিজেই নিজের সংসার সামলাচ্ছেন, আমাকে একদম পটের বিবি করে রেখেছিল। আর আমার এখন এমন কাজ কি শুধুমাত্র 3 বেলা রান্না করা? নিহিন ক্যাবিনেটে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, শাশুড়িদের একদম এত ভালো হওয়া উচিত নয়, একটু দাজ্জাল টাইপ হলে ভালো হয়, মাঝে মাঝে একটু ঝগড়া করা যায়। তিনি হো হো করে হেসে উঠলেন, বললেন, মিষ্টি মেয়েদের শাশুড়ি কখনো দজ্জাল হয় বলো তো? নিহিন 1 কাপ চা তার দিকে এগিয়ে দিয়ে নিজের কাপে চুমুক দিয়ে হেসে উঠল। 10টার মধ্যে সবার খাওয়া দাওয়া শেষ। আয়মান তখনও বাড়ি ফেরেনি। নিহিন ফোন দিতে সে বলল, আমার আর ঘন্টা 2 দেরি হতে পারে, তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো। তারপর নিহিনকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। আশ্চর্য, কত রাত হয়ে গেছে, তবুও মানুষের আড্ডা শেষ হয় না। রাতের এক একটা প্রহরের মতো মনে হয় বাড়তেই থাকে। মা বাবা নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ার পর নিহিন ড্রয়িং রুমে এসে বসলো। উদ্দেশ্য আয়মানের জন্য অপেক্ষা করবে, দেখবে সে ঠিক কটায় বাড়ি ফেরে। বিগত কিছুদিন আগেও এরকম হয়েছিল, কিন্তু নিহিন আগেভাগে ঘুমিয়ে পড়েছিল, তাই আয়মান কয়টায় এসেছে এটা তার জানা নেই। তবে এভাবে বসে আর কতক্ষণ থাকা যায়? আরামদায়ক জায়গায় হেলান দিয়ে ঘুমে চোখ জুড়িয়ে আসছিল, ঘুমিয়েই পড়েছিল। আবার তড়িঘড়ি করে জাগনা পেল, ঘড়িতে সময় দেখলো প্রায় 12টার কাছাকাছি। দরজাটাও ভেতর থেকে লাগানো। আয়মান তার মানে এখনও বাড়ি ফেরেনি। নিহিন উঠে গিয়ে অনেকক্ষণ পর্যন্ত চোখে মুখে পানি ঝাপটা দিল। অমন সময় দরজা খোলার আওয়াজে পাশ ফিরে তাকালো। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে সাহেব এসেছেন। ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করে জানান দিচ্ছে 12টা বেজেছে। নিহিন আরেকবার তাকালো। চোরের মতো এক হাত পেছনে রেখে ধীর পায়ে এগিয়ে আসছে। নিহিন বুকে আড়াআড়িভাবে হাত রেখে তার সামনে এসে দাঁড়ায়। চোখ পাকিয়ে জিজ্ঞেস করে, কোথায় আড্ডা মারলেন এতক্ষণ? ঘরে যে আপনার অপেক্ষা কেউ থাকতে পারে এটা কি ভুলে খেয়েছেন আপনি? আয়মান ভেবেছিল নিহিন সেদিনের মতো ঘুমিয়ে পড়েছে, কিন্তু তার সামনে নিহিনকে দেখে সে ভূত দেখার মতো চমকে উঠল।
আমতা আমতা করে বলল, সরি, আজকে অনেক বেশি লেট করে ফেলেছি। আমি তোমায় জিজ্ঞেস করেছি কোথায় ছিলে এতক্ষণ।